চিত্রনায়িকা নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে জড়িয়ে থাকা অন্যতম এক নাম। মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। কেমন চলছে ঈদ সিনেমা, কোন দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রি, কি ভাবছেন শিল্পী সমিতি নিয়ে, নানা বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। স্বাগত এবং ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। কেমন আছেন? আছি ভালো। অনেক সুন্দর লাগছে। কেমন যাচ্ছে ঈদ? কেমন যাচ্ছে? ঈদ ভালোই যাচ্ছে। ঈদে অনেকগুলি ছবি রিলিজ হলো, আস্তে আস্তে করে সব দেখতে থাকবো। আচ্ছা, যেহেতু ঈদ ভালো যাচ্ছে এবং বাংলা সিনেমা ছাড়া আমার মনে হয় না যে ঈদ একদম পরিপূর্ণ হয়, তো কোন সিনেমা কি যে দেখা হয়েছে হলে এখন পর্যন্ত? যেহেতু এটা কোরবানি ঈদ আসলে দেখা যাচ্ছে যে ঈদের দিন এবং ঈদের পরের দিন দুটা দিনেই আসলে বাসায় থাকতে হয়, তারপর একটু তৃতীয় দিন ফ্যামিলির সাথে। ঈদের ছবিগুলো মোটামুটি 1 মাস থাকে, তো দেখে ফেলবো, মানে এর মধ্যে আর কি যাওয়া হবে। আচ্ছা, তো নিপুণ আক্তারের অভিনীত মুক্তিপ্রাপ্ত তো অনেক সিনেমা আমরা দেখেছি এর আগে, তো সামনে আসলে কি কি কাজ আসছে দর্শকের জন্য? সামনে বেশ কয়েকটা কাজ রেডি আছে। মনোলোগটা আসলে অনেকদিন ধরেই রেডি, কিন্তু কোনো একটা প্রবলেম আছে সেন্সরে, এটা সেন্সর অনেকদিন ধরে আছে। মুক্তির ছোট গল্প, ভাষার জন্য মমতাজ, এগুলি সব রেডি। কোন গল্পটা আসলে কোন সিনেমা একটু ছোট্ট করে যদি আমরা জানি? মনোলোগ হলো একদমই পলিটিক্যাল একটা ছবি, ওখানে বাস্তবের সাথে অনেকগুলি ক্যারেক্টার আছে। আর ভাষার জন্য মমতাজ যেটা, সেটা ভাষা আন্দোলনের উপরে। এটা খুবই চমৎকার একটা প্রেমের গল্প, কিন্তু ভাষা আন্দোলন রিলেটেড। আর যেটা মুক্তির ছোট গল্প, সেটা ভাই বোন, কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আছে কিন্তু ওইভাবে না, কিন্তু ভাই বোনের গল্প। কো আর্টিস্ট হিসেবে কারা কারা আছেন এসব সিনেমাগুলোতে? মুক্তির ছোট গল্পতে হলো শতাব্দী ওয়াদুদ আছে, আর মনোলোকে আসলে আমার কোনো কো আর্টিস্ট নেই, কিন্তু অনেক বড় বড় স্টার আর্টিস্টরা ওটাতে কাজ করেছে, কিন্তু আমার কোনো কো আর্টিস্ট নেই। আর যেটা ভাষার জন্য মমতাজ, ওখানে হলো গাজী আব্দুল নূর। অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে এবং খুব ভালো একটা সময় যাচ্ছে আমাদের বাংলা সিনেমা, অনেক চারপাশে আমরা দেখতে পাচ্ছি। তো নিপুণ আক্তারের কি মনে হয়, আসলে কি আমাদের সিনেমার সুদিন ফিরেছে? হ্যাঁ, অফকোর্স আমাদের সুদিন ফিরেছে। তার কারণ হলো যে আমাদের ছবি এখন, যেহেতু আমাকে অনেক দেশের বাইরে ট্রাভেল করতে হয়, আমাদের সব সিনেমা কিন্তু এখন আমাদের দেশের সাথে সাথে দেখা যাচ্ছে ইউরোপে দেখা যাচ্ছে, আমেরিকাতে দেখা যাচ্ছে, মালয়েশিয়া দেখা যাচ্ছে। যেখানেই বাংলা ভাষাভাষীর মানুষ আছে সেখানেই কিন্তু আমাদের সিনেমাটা দেখা যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো এটা আরেকটা যেটা হলো যে এখন আমাদের ছবির গল্প, ক্যামেরা ওয়ার্ক সবই চেঞ্জ হয়েছে। তো আমার মনে হচ্ছে যে অবশ্যই সুদিন বলে কোনো কথা নেই। সিনেমাটা ডে বাই ডে চেঞ্জ হয়, ডে বাই ডে আসলে দর্শক চেঞ্জ হয়, টেস্ট চেঞ্জ হয়, সেটার সাথে আমাদের ছবি এগিয়ে যাচ্ছে। তো নিপুণ আক্তার যে সময় ছোট ছিলেন, ওই সময় কি আসলে সিনেমা হলে গিয়ে সেলিব্রেশনে দেখা হতো ঈদের সিনেমা? না, যখন আসলে ছোট ছিলাম তখন আমি যে ছোটবেলায় হলে গিয়ে ছবি দেখিনি সেটা একদমই বলবো না, কিন্তু ঈদের সময় দেখা হয়নি। কিন্তু এমনিতে যখন স্কুলে পড়ি, স্বপ্নের ঠিকানা এই সিনেমাটা মানে আমি দেখেছিলাম হলে গিয়ে। তারপর আরও বেশ কিছু, যেহেতু আব্বু একদম সরকারি চাকরিজীবী ছিল, এমনও হয়েছে যে হয়তো বা আব্বু কোথাও ইলেকশনের ডিউটিতে গেছে, আমাদের কিছু করার নেই, আমরা হল খুলি, আমরাই বসে সিনেমা দেখলাম। তো সিনেমার সাথে বাংলা সিনেমাটা আমি সবসময় দেখতে অনেক পছন্দ করি। তো যে সময় সিনেমা দেখা হতো সিনেমা হলে গিয়ে, যখন বড় স্ক্রিনে পছন্দের নায়ক নায়িকারা কাজ করতো, তখন কি নিপুণ আক্তার কখনো ভেবেছিলেন যে আসলে নায়িকা হবেন আজকে এই জায়গায় আপনি? নায়িকা হবো আসলে ভাবিনি, যেটা একদমই সত্যি কথা। কারণ বাংলাদেশের সাথে আমার অনেক বড় একটা গ্যাপ, বাংলাদেশে যেহেতু আমি ছিলামও না, তো সেখান থেকে আমি ভাবিনি যে আমি নায়িকা হব। কিন্তু আমার যেখানেই থাকে আমার আসলে বাংলা সিনেমা দেখতে ভালো লাগতো। বাংলাদেশে আসলেই আগে যেটা ছিল যে যখন আমি 1999-এ যখন আমি মস্কোতে পড়েছি, তখন আসলে আমরা ক্যাসেট নিয়ে যেতাম, যেটা দিয়ে সিনেমা দেখা যেত, নাটক দেখা যেত, অনেক কিছু দেখা যেত। তো বাংলা সিনেমা আমার সবসময় পছন্দের একটা জায়গা। সিনেমা
আমি দেশের যেখানেই যাই, কিছুদিন আগে যেমন আমি দেশের বাইরে ছিলাম, আমার মনে হয় আমরা প্রতিদিন আমি আর আমার মেয়ে গিয়ে সিনেমা দেখছিলাম। তো নিপুণ আক্তার তো কখনো ভাবেননি যে নায়িকা হবেন, তো ওই সময় আসলে কি ভেবেছিলেন যে নিপুণ আক্তার আসলে বড় হয়ে কি হতে চায়? ছোটবেলা থেকে যেহেতু নাচ করতাম, তো অবশ্যই আমার ফ্যামিলিটা খুব কালচারাল মাইন্ডেড ছিল। মানে আমার আব্বু পড়াশোনার পাশাপাশি আমাদেরকে খুব এক্সট্রা কারিকুলাম যেটা ছিল, নাচ গান সবই শিখিয়েছে। তো এইটা ভাবিনি যে একদম বড় পর্দায় চলে আসব, বাট ইন এ ড্রিম যেটা ছিল যে হয়তো বা কোন নৃত্যশিল্পী হব ভালো। ও, তো আজকে যে আপনি নিপুণ আক্তার হয়েছেন, কিংবা যেটা হতে চেয়েছিলেন সেটা না হয়ে যে নায়িকা হয়েছেন, তারপরেও কি মনে হয় যে আসলে আমি আজকে হ্যাপি ওই জিনিসটা হতে পারি না, যেটা হয়েছে এটা হ্যাপি কিনা আপনি? হ্যাঁ, অফকোর্স এটার জন্য আমি অনেক হ্যাপি। তার কারণ হলো আজকে নিপুণ আক্তারের জন্য পুরো বাংলা ভাষাভাষী লোকজন যেখানে আছে, পুরো দেশের সব লোকজন আমাকে চিনে। আচ্ছা, তো এবার ঈদে আসলে মানে গরু না ছাগল, মানে কি কোরবানি করা হয়েছে? দুটোই কোরবানি করা হয়েছে। তো ঈদের সময়টা আসলে মানে কিভাবে কাটানো হয়? ফ্যামিলিকে নিয়ে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় কিনা? পছন্দের প্লেস কোথায় আসলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে? কোরবানিটা আমি যেটা হলো যে কোরবানি যেদিন হয় সেদিন কিছুই করার থাকে না, সেদিন আসলে মাংস দেওয়ার একটা ব্যাপার থাকে, পরের দিনও মাংস দেওয়ার একটা ব্যাপার থাকে। অনেক সময় ঘুরতে যাওয়ার সাথে সাথে থাকে যে আমরা হয়তো বা কোনো রিলেটিভের বাসায় যাচ্ছি, মাংসটা নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ঘুরতে তো অবশ্যই যাব, কারণ এইবার আমার মেয়ে এসেছে, তো লাইক হয়তো বা কোনো রিসোর্টে যেতে পারি। আর রিসোর্টে আমাদের আরেকটা সমস্যা আছে, আমার মেয়ের একটা ছোট ডগ আছে, তো আমরা যেখানেই যাই রিসোর্ট থেকে আগে পারমিশন নেই, যে সব রিসোর্ট আসলে অ্যালাউ না। তো ওকে রেখে আসলে আমাদের যাওয়া খুব ডিফিকাল্ট, তো আমরা পারমিশন নেই যে ওকে নিয়ে আসা যাবে কিনা। আমি এখন প্ল্যানিং করছি, কক্সবাজারের সাথে একটু কথা বলছি যে কোন হোটেল অ্যালাউ করবে। আচ্ছা, যেহেতু মেয়ে এখন দেশে এসেছে আর ঈদের এই সময়টাতে থাকে না, নিপুণ আক্তার হচ্ছে গিয়ে মানে খুব ভালো একজন অভিনেত্রী আমরা জানি, কিন্তু পাশাপাশি আসলে রান্নার ক্ষেত্রে একটু যেতে চাই যে রান্না বান্নায় আসলে আপনি কতটা এক্সপার্ট, কিংবা আপনার মেয়ে কোন খাবারটা আপনার হাতে সবচেয়ে বেশি পছন্দ করে? রান্নায় আমি অনেক এক্সপার্ট, যেহেতু আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে। দেশের বাইরে যারাই থাকবে ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা অবশ্যই রান্নাটা জানবেই, কারণ এটা ছাড়া কোনো ওয়ে নাই। কিছু খেতে হলে নিজেকেই করে খেতে হবে। আর আমার মেয়ে রিচ ফুড খুব পছন্দ করে, ও যে কোনো রিচ ফুড, সেটা হতে পারে কাচ্চি বিরিয়ানি, সেটা হতে পারে মোরগ পোলাও, সেটা হতে পারে বিফ রেজালা, সব পছন্দ করে। সবকিছু? আর সবকিছু তো নিপুণ আক্তার রান্না করতে পারেন আপনি? মোটামুটি সব রান্না করতে পারি। তো ঈদের দিনটা আসলে শুরু হয় কিভাবে, যদি বলি একদম সকাল থেকে কিভাবে স্টার্ট করেন আপনি? কোরবানিটা যেটা হয় যে আসলে ওই গরু জবাইটা আসলে আমার কাছে অত দেখতে ভালো লাগে না, মানে ওই টাইমটা আমি একটু স্কিপ করি। তারপরে উপরে যেটা হয় যে তখন চেষ্টা করি যে মাংসটা আসার সাথে সাথে একটা ফ্রেশ মাংস করে নেওয়ার, আর সেটার সাথে সাদা পোলাও। রুটি আমি খুব ভালো করতে পারি না, রুটিটা বানাতে বলি অন্য কাউকে। সাদা পোলাও আর একটা আসলে খাসিটা আসার সাথে সাথে একটা খাসি রেজালা করারও চেষ্টা করি। আর আগের দিন রাত্রে আসলে সবগুলি ডেজার্ট করা থাকে। চমৎকার। তো কিছুদিন আগে নিপুণ আক্তারের বার্থডে চলে গেল এবং বার্থডে গিফট নিয়ে কিছু প্রশ্ন থাকছে, কিন্তু ছোট্ট একটা ব্রেকের পর। ভিউয়ার্স, আপনারা দেখছেন স্যান্ডেলিনার শোবিজ টুনাইট। সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকে যাওয়ার, কোথাও যাবে না, ফিরছি একটু পরেই। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনার শোবিজ টুনাইটে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সবার পছন্দের অভিনেত্রী নিপুণ আক্তার। আপু, ব্রেকে যাওয়ার আগে যেমনটি বলছিলাম, কিছুদিন আগে আপনার জন্মদিন চলে গেল, তো জন্মদিনে একটা বিশেষ গিফট ছিল, এটা নিয়ে আসলে কি বলবেন আপনি? আপনি কি আবার কোনো ফেসবুক স্ট্যাটাস নিয়ে বলছেন যে আমার একটা ইয়ে ছিল? এক্স্যাক্টলি, সেটা হলো যে আসলে আগের দিনই হল মালিক সমিতিদের জেনারেল মিটিং ছিল। তো আসলে হিন্দি ছবিটা যখন আমি 2022 সনে যখন আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি, তখন কিন্তু হিন্দি ছবির পারমিশন আমি করিয়েছিলাম। তো সেটা নিয়ে আমাকে অনেক রকম আসলে কথা শুনতে হয়েছে যে আমি হিন্দি ছবি কেন আনলাম, দেশের চলচ্চিত্র চলে যাচ্ছে, অনেক রকম। আসলে পজিটিভ থেকে নেগেটিভটা বেশি ছিল। পজিটিভটা একমাত্র ছিল হলো হল মালিকরা, কারণ
হল বাঁচাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো সেখান থেকে যারা এটা নিয়ে খুব বেশি কথা বলছিলেন, আসলে মিশা ডিপজল প্যানেল, ওনারা এটা নিয়ে খুব বেশি কথা বলছিলেন যে এখান থেকে আমি একটা কমিশন নেই, আমার কাছে একটা কমিশন আসে। তো ঠিক দেখলাম যে আমার বার্থডের দিন যেটা এমন একটি নিউজ আসলো যে ডিপজল সাহেব বলছে যে যদি হিন্দি ছবি আসে কোনো অসুবিধে নেই। তো তখন আমার মনে হলো যে এটা আসলে আমার জন্য একটা বেস্ট গিফট, কারণ আমি হল মালিকরা এটা নিয়ে খুবই চিন্তিত ছিল যে মানে ওনাদের তো বাংলা বড় ছবিগুলো শুধুমাত্র ফেস্টিভ্যালে আসছে, কিন্তু শুধু ফেস্টিভ্যাল দিয়ে তো আসলে হল বাঁচানো যাবে না, হলটাকে কন্টিনিউ করতে হবে। ওখানে ওনাদের এমপ্লয়ি আছে, ইলেকট্রিসিটি মেইনটেনেন্স আছে। তো সেই জায়গা থেকে এই জন্য আমি একটা নিউজ নিয়ে দিলাম যে দিস ইজ ভেরি বিগ গিফট, মানে এটা আমার জন্য খুব বড় একটা, যেহেতু আমি চলচ্চিত্রের সাথে জড়িত, তো মানে হিন্দি ছবিটা নিয়ে আর কোনো ঝামেলা হচ্ছে না। আচ্ছা, তাহলে আসলে রিপুনাতার আপনি মানে কি ভাবনায় আসলে হিন্দি সিনেমার পক্ষ নিয়েছিলেন? এখন যেই ভাবনায় উনি এই চেয়ারে বসে মানে উনি চিন্তা করেছে, কারণ কি চেয়ারে বসার আগে আসলে ওনাদের চিন্তা করা উচিত ছিল যে আমাদের হলগুলোকে বাঁচাতে হবে। আসলে কিভাবে হল বাঁচবে কি মনে হয়? কারণ কি আপনার এক একটা হলের মেইনটেনেন্স অনেক বেশি, এক একটা হলের এমপ্লয়ি আছে লাইক আপনার কত 100-র উপরে থাকতে পারে। কারণ আমার নিজের যেহেতু একটা বিজনেস আছে, আমি তো শুধু ঈদ দিয়ে চলতে পারবো না। ধরেন আমি চিন্তা করছি যে ঈদে আমার বিজনেস হবে, একটা কন্টিনিউয়াস প্রসেস যেন থাকে সব সময় সিনেমা হলগুলোতে। আপনি বাঁচেন বা না বাঁচেন, আপনার এমপ্লয়ির কে স্যালারি করতে হবে, রেন্ট দিতে হবে, তারপর ইলেকট্রিসিটি, এগুলো তো মেইনটেইন করেই যেতে হবে। তো সেখান থেকে আমার যেটা চিন্তা ছিল, আমার মনে হচ্ছে যে এখন ওনারা চেয়ারে বসে সেম চিন্তাটাই করছে। আচ্ছা, তো কিছুদিন আগে হয়ে গেল জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন, আপনি ফলাফল মেনে নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করবার পরেও আপু রিট কেন করা হলো পরে? অ্যাকচুয়ালি আমার ইলেকশনটা সাধারণ মানুষের বোঝা ভেরি ডিফিকাল্ট। সাধারণ মানুষ শুধু বাইরেই থাকে, শুধু দেখতেই পায়, কিন্তু যারা জিনিসটাকে ওখানে থেকে জিনিসটাকে যারা কন্টিনিউ করে, একমাত্র বুঝতে পারে যে ওরা কি কি ফেস করছে সেখানে। তার মধ্যে প্রথমত আমি একজন নারী, তার মধ্যে আমি একজন হিরোইন। তো সেখান থেকে আমাকে ফেস করতে হয়েছে অনেক কিছু, অনেক অনেক প্রবলেম। আসলে এখনো বাংলাদেশ, যতই আমরা বলি যে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, বিচারপতি নারী আসছে, কিন্তু নারী এমন একটা জায়গায় থাকবে এখনো কিন্তু বাংলাদেশে একটু বৈষম্য জায়গাটা রয়ে গেছে। এখনো পুরুষরা আসলে ওটা ঠিকভাবে ওরকম ভাবে মেনে নিতে পারে না যে একটা নারী ওখানে বসে সবাইকে ডমিনেট করবে। তো 19শে এপ্রিল রাতটা ছিল আমার জন্য খুব একটা ডিফিকাল্ট রাত, কারণ অনেক টেম্পারেচার ছিল, অনেক গরম ছিল। সেখান থেকে আমি পুরো প্যানেলটাকে আমি পরিচালনা করছিলাম। সারা 10 দিনের মতো আমাদের ক্যাম্পিং ছিল। ফুলের মালাটা কেন দিয়েছি? কারণ আমি যখন ফলাফলটা হচ্ছে তখনও পর্যন্ত আমি জানি যে জাস্ট আমি মনে হয় 50টা, কারণ ওখানে কিন্তু আমি ফুলের মালা দেওয়ার আগে একটা কথা বলেছি যে আমি তো চিন্তাই করি না আমি এতগুলো ভোট পেয়েছি। আমি তো ভেবেছি আমাকে যেটা জানানো হয়েছে আমি 50টাও ভোট পাইনি। আমি যখন সকাল 7টায় গিয়ে রেজাল্টটা দেখলাম, তখন দেখলাম যে আমার ভোট এত ভোট নষ্ট। তো তখন সেখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো জিনিসটা জাস্ট মানে আমাকে কেন ভিতর থেকে বললো যে আমি 50টা বেশি ভোট পাইনি, আবার গিয়ে দেখছি সেখানে আমার ভোট 209, আর আমার প্রতিপক্ষ যিনি ছিলেন উনি মাত্র 225 ভোট পেয়েছে। দ্যাট মিনস আমাদের 16টা ভোটের ডিফারেন্স, এবং আমার 40টা ভোট নষ্ট। তো 40টা ভোট নষ্ট না হলে আই উইল বি উইন। তো তখন আমার মনে হয়েছে যে এটা আমাকে জানতে হবে, মানে কেনই আমাকে রাতে বলছিল যে আমার এত কম ভোট, তারপর এখন তো দেখছি রেজাল্ট খুবই ভালো। তো সেই জন্য তখন ক্যামেরা অনেক ছিল, সেখানে নিশ্চয়ই আমি কোনো সিন ক্রিয়েট করবো না। আমি জিনিসটাকে হ্যাঁ ঠিক আছে যেটা আমি আগে বুঝে নেই যে কেন এরকম হচ্ছিল। তো দেন আমি তারপরে যেটা হয়েছে যে আসলে আমি নিজেও খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। পরের দিন থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। পরে আমি কথা বললাম
যে প্রবলেমগুলো হচ্ছিল এবং আমার যিনি লয়ার ওনার সাথে যে শাহ মঞ্জুর ওনার সাথে আমি কথা বললাম যে আমাকে একটু বলেন তো যে আমাকে কেন এরকম জানানো হচ্ছিল, তো উনি শুনেই বললো যে আপনার ভোটগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, ইউ ক্যান রিড। তো আমার মেয়ের গ্র্যাজুয়েশন ছিল, তো যাওয়ার আগে আমি সব রেডি করে দিয়ে তারপর আমি ফ্লাই করলাম। আচ্ছা, তো যাই হোক সব কিছুর পরে ডিপজল কিন্তু এখন আপনার মতের সাথে একমত, এই বিষয়টি কি বলবেন আপনি হিন্দি সিনেমা নিয়ে আর কি? অবশ্যই ওয়েলকাম বলবো, থ্যাংক ইউ বলবো, কারণ কি ওনারা আমি যতটুকু জানি ওনারা 30 থেকে 40 বছর এফডিসিতে আছেন। উনি একজন প্রযোজক, উনি একজন অভিনেতা, উনি একজন পরিচালক কিনা আমি জানি না, কিন্তু উনি একজন হল মালিক। তো সেখান থেকে তো ওনাকে এগুলো আরো আগেই চিন্তা করা উচিত ছিল, মানে চিন্তাটা কেন চেয়ারে বসে করতে হবে, আরো আগেই চিন্তা করা উচিত ছিল। আচ্ছা, তো আপু জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আচ্ছা ঠিক আছে, ওকে যাই। আপু শিল্পী সমিতি নির্বাচনের আপনি ফুলের মালা দিয়ে বরণ করেছেন কমিটিকে, তার ঠিক 1 মাস পরে কিন্তু আপনি আবার রিট করেছেন যে আপনি কমিটি বাতিল চেয়ে। তো এখানে ডিপজল বলছে এর পেছনে একটা বড় শক্তি কাজ করছে, তো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন? এক্স্যাক্টলি, কারণ আই এম বিলং ভেরি গুড ফ্যামিলি, যেহেতু আমি একজন যার মেয়ে, প্রশাসনের একজন মেয়ে, আমার আব্বু আসলে জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সেখান থেকে আইনটা আমি খুব ভালো বুঝি এবং আমি নিজেও আসলে পড়াশোনা করে এসেছি। তো সেখান থেকে এগুলি হলো আমার অনেক বড় শক্তি। তো সেই জায়গা থেকে উনি কি বোঝাতে চেয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার নিজস্ব মেধা অনেক বেশি আছে, মানে আমার নিজের কাছে মনে হয়। কারণ তা না হলে আমি পরের দিন থেকে এসে কিন্তু আমি ক্যালকুলেশন করছিলাম যে আমাকে কেন বললো যে আমি 50টার বেশি ভোট পাইনি, কেন এটা হলো, 40টা ভোট কোথায় গেল। তো ওগুলা থেকে এখন বললে তো অনেক রকম কথাই বলা যায় যে হ্যাঁ অনেক বড় শক্তি, কিন্তু এখানে আমি আসলে লয়ার নিযুক্ত করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটার সাথে আগে আমি লয়ারের সাথে আলাপ করেছি যে আমাকে বলেন তো জিনিসগুলো এমন এমন কেন হলো, এবং আমার যিনি প্রেসিডেন্ট উনি কিন্তু সকালেই শুনে আমাকে বলে দিয়েছে যে ওই ভোটগুলো তোমার নষ্ট করে দিয়েছে, ভোটগুলো নষ্ট হয়নি। তো তুমি একটু তখন একটা কনফিউশন কাজ করেছে, হোয়াটস গোইং অন আসলে। হ্যাঁ, তখন আমার কনফিউশন কাজ করেছে, ওনার বলে উনি বলেছে আর আমার শুনে আমি শুনেছি। আচ্ছা নিপুণ আপু, আমরা আরো অনেক বিষয়ে কথা বলবো, সময় আছে আরো একটা ব্রেকে যাওয়ার। ভিউয়ার্স আপনারা দেখছেন সানডেলিনার শোবিজ টুনাইট, সময় আছে আরো একটা ব্রেকে যাওয়ার, ফিরবো আপনাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স ব্রেকের পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি, ধন্যবাদ সাথে থাকবার জন্য। সানডেলিনার শোবিজ টুনাইটে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। আপু ডিপজল তো আবারও তার পজিশন ফিরে পেয়েছে, বিশেষত কি বলার রয়েছে আপনার? হ্যাঁ, উনি মারিনো চেম্বার জজে গিয়েছে, সেখান থেকে উনি আবার স্টে করেছে, তো আমরা আবার সেটা ব্যাকেট চেয়েছি, এখন সেটা ফুল বেঞ্চে ফিক্সড হয়েছে জুলাইতে। আচ্ছা, তো নিপুণ জায়েদ খান, নিপুণ ডিপজল, এই যে লড়াইটা, এটার আসলে শেষ কোথায় কি মনে হয়? এটা আসলে শেষ কথা আমি জানি না, আমি জানি যে আমার চলচ্চিত্র ভালো হতে হবে, আমার ইন্ডাস্ট্রি ভালো হতে হবে। আচ্ছা একটু সরি, হ্যাঁ এবারে পদক্ষেপের অ্যানসার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বলে দিয়েছে আপু, ওই যে ফুল বেঞ্চ যাচ্ছে, এটা ফিক্সড হয়ে গেছে, এটা বলে দিছে। আচ্ছা যাব, ওকে। আচ্ছা আপু, এরপর নেক্সট পদক্ষেপ কি আসলে? নেক্সট পদক্ষেপ হলো আমরা ব্যাকেট চেয়েছি, ব্যাকেট চাওয়ার পরে ফুল বেঞ্চে ফিক্সড হয়েছে, মানে ফুল বেঞ্চ এখন শুনানি হবে। আচ্ছা, নিপুণ জায়েদ খান এবং নিপুণ ডিপজল এই লড়াই নিয়ে কি বলবেন? এটা আসলে কোনো লড়াই না, এটা আসলে হয়ে গিয়েছে। আর যেটা হলো যে আমি আমার চলচ্চিত্রকে আমি যখন দেশের বাইরে বসে আগে যখন আমি সিনেমা দেখতাম, আমার মনে হতো কবে এখানে এই স্ক্রিনগুলোতে আমাদের ছবি চলবে। আমাদের ছবি আবার চলছে, আমার কোনো এখান থেকে চাওয়া পাওয়া নেই, কারণ ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, এখন আমাদের কিছু দেওয়ার আছে। আমাদের কি দেওয়ার আছে, আমাদের ইন্ডাস্ট্রিটাকে ঠিক করতে হবে, সেখান থেকে এই যে ছবিগুলো হচ্ছে, ছবি আরো বাড়াতে হবে। আর আমি মনে করি যে অনেক বেটার কাজ হচ্ছে, বাইরের পরিচালকরা অনেক বেটার কাজ করছেন, তো সেই বেটার কাজটাকে
আমাদের যারা চলচ্চিত্র রিলেটেড আছেন ওনাদেরকেও স্বাগতম জানাতে হবে। চমৎকার। আসলে যেমনটি বলছিলাম লড়াইয়ের বিষয়, লড়াই মানে হচ্ছে কাজের মাধ্যমে, এই আসলে শেষ কোথায় কি মনে হয় আপনার? দেখা যাক, যে জায়েদ খানেরটা তো শেষ করেছিলাম, তারপর আবার ইলেকশন এসেছে, তো এইবারটা দেখা যাক, এবারও তো আমরা ফুল বেঞ্চ যাচ্ছি, আবার কোথায় কোথায় যাব, এটারও শেষ হবে। এটা আসলে যেহেতু আইনি প্রসেস, এটা কোর্টই শেষ করবে। আচ্ছা, তো এবার ঈদে কি ডিপজলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে কিনা? শুভেচ্ছা বিনিময় করা হয়নি, এবং আসলে আমার সাথে দেখাও হয়নি, বাট এমন না যে আমার সাথে দেখা হলে আমি কথা বলবো না, অবশ্যই ওনার সাথে দেখা হলে আমি কথা বলবো। আরেকটা বিষয় জানতে চাই, যদি ঈদ কিংবা বিভিন্ন অকেশনে আমাদের আরেকজন চিত্রনায়ক জায়েদ খান, তার সাথে কি আসলে দেখা হলে কথা বলা কিংবা শুভেচ্ছা বিনিময় হয় কিনা? না, জায়েদ খানের কোনো কন্ট্রিবিউশন নেই আসলে ইন্ডাস্ট্রির প্রতি, কিন্তু সেই জায়গা থেকে আমি যদি ডিপজল ভাইকে বলি, ওনাদের কন্ট্রিবিউশন আছে। এখন হয়তোবা 2000-এর পরে ওনারা কিছু ছবি বানিয়েছেন যেগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য একদমই সুখকর না, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য আবার কিছু ভালো ছবি উনি নির্মাণ করেছেন। আচ্ছা, এর পরবর্তীতে যে নির্বাচন আসবে তা নিয়ে আসলে নিপুণ আপু আপনার চিন্তা ভাবনা কি? অতদূর পর্যন্ত এখনো চিন্তা করিনি, এখন যেটা প্রসেস চলছে এখন ওইটা নিয়ে আসলে আমি চিন্তা করছি। তো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি, আই মিন সিনেমা সবকিছু মিলিয়ে ইন্ডাস্ট্রি এখন কেমন দেখছেন? ওই যে আমি যেটা বললাম যে এত ভালো ভালো কাজ হচ্ছে, সেই কাজগুলোকে আমাদের ইন্ডাস্ট্রির ওনাদেরকে ওয়েলকাম জানাতে হবে, তাহলেই যেটা হবে। আর আরেকটা জিনিস আমি খুব দেখছি, যেটা হচ্ছে যে ধরেন আপনি ভালো করছেন, পাশাপাশি আমিও একজন ডিরেক্টর, হয়তো আপনারটা একটু বেশি বেটার, তখন আমি সবাইকে মিলে পলিটিক্স করছি আপনারটা নষ্ট করার জন্য। তো আমি যখন ছিলাম, আমি কিন্তু সবার ছবিকে ওয়েলকাম জানাতাম, সবার ছবির পাবলিসিটি করতাম। আমি কিন্তু চিন্তা করিনি যে ওই ছবিতে আমি আছি কিনা, আমি ওই ছবি থেকে আমার কোনো বিজনেস হচ্ছে কিনা। আমি চিন্তা করেছি এটা আমাদের ছবি, আমার ইন্ডাস্ট্রির ছবি, এবং আপনি যখন নেতৃস্থানীয়তা থাকবেন তখন আপনাকে কারোর পক্ষপাতিত্ব করা যাবে না, সবারটা শুনতে হবে। চমৎকার। আপু, একটা ফানি কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে একটু জানতে চাই, ডিপজল ভাই বলেছেন যে আপনার তো একটা এন্টারপ্রেনার, আপনার একটা পার্লার আছে, আমরা জানি যে পার্লারে আসলে এই কাজের পেছনে কি হয়? আচ্ছা, ওনার আরেকটা দোষ আছে, উনি খুব মানুষের কথা শুনে, মানে মানুষের কথা শুনে বলতে হলো যে একটা মানুষ ওনাকে বসে বলল যে আপনি একটা কাজ করেন, আপনি নিপুণের বিজনেস নিয়েও বলেন। তো উনি তখন চিন্তা করলো যে হ্যাঁ, যেহেতু ওনার এখন যেহেতু ওনার সামনে ক্যামেরা আছে, উনিও তখন সেটা বলে দিয়েছে। বাট আমার বিজনেসটা আমি রান করি লাস্ট 9 ইয়ার্স ধরে, এবং আমার এখানে কিন্তু আমি বিজনেসটা শুরুই করেছিলাম সব থাই মেয়েদের, থাই স্টাফ ছিল আমার সব। সো আমরা এসবি, এনএসআই এবং যেটা হলো সংস্থাপন মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের পারমিশন করিয়ে, তার মানে কি আমরা প্রসেসিংয়ে ছিলাম, মানে আমি অলরেডি, যদি আমি ওইভাবে কোনো কাজ করতাম তাহলে কিন্তু আমি ওইভাবে ওদেরকে একদম লিগ্যাল ওয়েতে দেশে আনতাম না। তো সেখান থেকে, এবং আমার সেলুন ওপেনিং হয়েছে খুব বড় কিছু মানুষের হাত ধরে, গুণী মানুষদের হাত ধরে। তো সেখান থেকে ওই যে বললাম ওনার লোক আছে, সব কিছুই আছে, কিন্তু উনি আসলে ওনার নিজের লোকগুলাকে আর ব্রেইনটাকে কাজে লাগায় না। কাজে লাগালে কিন্তু উনি একটু খবর নিয়ে নিত যে আচ্ছা 9 বছরও কি করে, আমি একটু দেখি তো। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে ওনার যিনি মেয়ে আছে আলিজা, ও কিন্তু আমার এখানে এসে সার্ভিস নেয়, ওকে জিজ্ঞেস করলেও হয়ে যেত। আচ্ছা, তো আপু সবকিছু মিলিয়ে মিডিয়াতে আসলে অনেক কাজ করেছেন এখন পর্যন্ত আপনি, তো আপনার আসলে নিজেকে শেষ পর্যন্ত নিপুণ আক্তার কোন অবস্থানে আসলে দেখতে চাই, প্ল্যানিংটা কি আসলে? আর একটু ছোট করে জানতে চাই, পরিচালনায় আসার ইচ্ছা আছে নাকি? পরিচালনা আসলে খুব কঠিন কাজ, মানে আমার কাছে মনে হয় যে পরিচালনাটা আসতে হলে নিজেকে আর অনেক কিছু শিখতে হবে। আমি মনে হয় এখনো অত কিছু জানি না, আর কিছু তো গোল সবার থাকেই। সেই গোলের মধ্যে যেটা হলো যে আমার মেয়েকে নিয়ে আমার অনেক বড় একটা গোল ছিল, সেটা আমি অলরেডি ও গ্র্যাজুয়েশন করে ফেলেছে। আর আমার হল করার খুব ইচ্ছা, সিনেমা হল করার ইচ্ছা, সিনেমা হল করার খুব ইচ্ছা আছে। আচ্ছা, চমৎকার। তো এই যে লম্বা একটা ক্যারিয়ার, আপনার অনেকদিন ধরে কাজ করছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন আপনি, আমরা জানি। তো থাকে না যে সবারই একটা প্রাপ্তির জায়গা থাকে,
তো আপনার ক্যারিয়ারের প্রাপ্তি জায়গাটা কতখানি এখন পর্যন্ত? অনেকখানি। আমি একটানা টিভিতে কাজ করেছি, আমি একটানা মানে সিনেমা যখন কাজ করি তখন টিভিতে কাজ করলে সবাই বলছিল যে ক্যারিয়ার ভালো যায় না। তো আমি সাথে সাথে কিন্তু প্যারালালি 3টা জায়গায় কাজ করেছি। আমি অনেক বিজ্ঞাপন করেছি, আমার অনেক বিজ্ঞাপন আছে, আমার অনেক নাটক আছে, ইভেন আমি একটা সিরিয়ালও করেছিলাম রেড সিগন্যাল মোশাররফ করিমের সাথে। সেই সাথে সাথে আমি সিনেমাও করেছি, সেই সাথে সাথে আমি নাচের প্রোগ্রামও করেছি। তো আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক আপু, গল্প কথায় তো একেবারে আজকে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার অনেক ভালোবাসার মানুষ, ফ্যান আপনাকে দেখছে এই মুহূর্তে, তাদেরকে যদি আপু কিছু বলার থাকে আপনার। সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, প্রত্যেকটা ছবি অনেক সুন্দর এবং প্রত্যেকটা ছবির পিছনে অনেক টেকনিশিয়ানরা কাজ করে। আপনারা হলে আসলেই হল বাজবে এবং বাংলা ছবি বাজবে। অনেক অনেক ধন্যবাদ নিপুণ আপু, অনেক অনেক ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। ভিউয়ার্স, সানজিলিনার শুভেচ্ছা নাইটে আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আমাদের সাথে উপস্থিত ছিলেন নিপুণ আক্তার, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে, বেশি বেশি বাংলা সিনেমা দেখুন। আজকের মতো গুড নাইট।